আজকে আপনাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেটি হচ্ছে সৈয়দ মুজতবা আলীর লেখা দাম্পত্য জীবন। যাদের ঝরতে পড়তি মালা কুড়িয়ে নিয়ে ভাঙিয়ে খাচ্ছি, অর্থাৎ পঞ্চতন্ত্র তৈরি করছি, তাদের সঙ্গে দেশের পাঠক পাঠিকার যোগসূত্র স্থাপন করার বাসনা এই অধমে প্রায়ই হয়। তাদেরই একজন আমার এক চীনা বন্ধু, সত্যকার জহুরি লোক, লাউৎসে কনফুৎসিয়ের টইটুম্বুর হয়ে আছে। তথ্যালোচনা আরম্ভ হলেই শাস্ত্রবচন উষ্ট্রাঙ্গে। আমি যে পদে পদে হার মানি সে কথা আর রং ফুলিয়ে তুলিয়ে বুলিয়ে বলতে হবে না। ক্লাবের সুদূরতম প্রত্যন্ত প্রদেশে একটি নিম গাছের তলায় বসে তিনি আফিস ফাঁকিতে চা পান করেন। তার কাছ থেকে আমি এন্তার এলাম হাসিল করেছি, তারই একটা আফিস ফাঁকি দেওয়া। কাছে পৌঁছতে একগাল হেসে নিলেন। অর্থ সুস্পষ্ট, ছোকরা কাবেল হয়ে উঠেছে, আর কদিন বাদেই আফিস যাওয়া বিলকুল বন্ধ করে তনখা টানবে। ইতিমধ্যে এক ইংরেজ এসে উপস্থিত। রসালাপ আরম্ভ হলো। কথায় কথায় বিবাহিত জীবন নিয়ে আলোচনা। সাহেব বললে, লন্ডনে একবার স্বামীদের 2.5 মাইল লম্বা প্রসেশন হয়েছিল স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য। প্রসেশনের মাথায় ছিল এক 5 ফুট লম্বা টিউটিঙ্গে হাড্ডিসার ছোকরা। হঠাৎ বলা নেই কওয়া নেই 6 ফুট লম্বা ইয়া লাশ এক উরুদ দুমদুম করে তার দিকে এগিয়ে গিয়ে হাত ধরে হেঁচকা টান দিয়ে বলল, তুমি এখানে কেন? তুমি তো আমাকে ডরাও না, চলো বাড়ি। সুরসুর করে ছোকরা চলে গেল সেই ঠান্ডার বইয়ের পেছনে পেছনে। আমার চীনা বন্ধুটি আদত মাফিক মিষ্টি মৌরি হাসি হাসলেন। সাহেব খুশি হয়ে চলে গেল। গুটি কয়েক শুকনো নিমপাতা টেবিলের উপর ঝরে পড়ল। বন্ধু তাই দিয়ে টেবিল ক্লথের উপর আলপনা সাজাতে সাজাতে বললেন, কি গল্প? শুনে হাসির চেয়ে কান্না পায় বেশি। তারপর চোখ বন্ধ করে বললেন, চীনা গুণী আচার্য সু তার প্রামাণিক শাস্ত্র গ্রন্থে লিখেছেন, একদা চীন দেশের পেপিং শহরে অত্যাচার জর্জরিত স্বামীরা এক মহতী সভার আহ্বান করে। সভার উদ্দেশ্য কি প্রকারে নিপীড়িত স্বামীকুলকে তাদের খান্ডার গৃহিণীদের হাত থেকে উদ্ধার করা যায়। সভাপতির সম্মানিত আসনে বসানো হলো সবচেয়ে জাদ্রেল দাড়িওয়ালা অধ্যাপক মাউলিকে, যারা 60 বছর তিনি তার দাজ্জাল গিন্নির হাতে অশেষ অত্যাচার ভুগেছেন সে কথা সকলেরই জানা ছিল। উজস্বিনী ভাষায় গম্ভীর কণ্ঠে বজ্র নির্ঘোষে বক্তার পর বক্তা ঘন্টার পর ঘন্টা আপন আপন অভিজ্ঞতা বলে যেতে লাগলেন। স্ত্রীলোকের অত্যাচারে দেশ গেল, ঐতিহ্য গেল, ধর্ম গেল, সব গেল। চীন দেশের ইটেনটটের মূল্যকে পরিণত হতে চলল। এর একটা প্রতিকার করতেই হবে। ধর্মপ্রাণ সর্বস্ব দিয়ে এই অত্যাচার ঠেকাতে হবে। এসো ভাই, একজোট হয়ে। এমন সময় বাড়ির দারোয়ান হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, হুজুররা এবার আসুন। আপনাদের গিন্নিরা কি করে এসবার খবর পেয়ে ঝাঁটা, ছেঁড়া জুতো, ভাঙ্গা ছাতা ইত্যাদি যাবতীয় মারাত্মক অস্ত্র নিয়ে এদিকে ধাওয়া করে আসছেন। যেই না শোনা আর যাবে কোথায়? জানলা দিয়ে, পেছনের দরজা দিয়ে, এমনকি হাত ফুটো করে দেয়াল কানা করে দে ছুট দে ছুট। 3 সেকেন্ডে মিটিং সাফ, বিলকুল ঠান্ডা। কেবলমাত্র সভাপতি বসে আছেন সেই শান্ত গম্ভীর মুখ নিয়ে। তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। দারোয়ান তার কাছে ছুটে এসে বারবার প্রণাম করে বলল, হুজুর, যে সাহস দেখাচ্ছেন তার সামনে চেঙ্গিস খান ও তসলিম ঠুকতেন, কিন্তু এ তো সাহস নয়, এ হচ্ছে আত্মহত্যার সামিল। গৃহিণীদের প্রশাসনে সকলের পয়লা রয়েছেন আপনারই স্ত্রী। এখনো সময় আছে, আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। সভাপতি তবুও চুপ। তখন দারোয়ান তাকে তুলে ধরতে গিয়ে দেখে তার সর্বাঙ্গ ঠান্ডা, হার্ট ফেল করে মারা গিয়েছেন। আচার্য ও থামলেন। আমি উচ্ছ্বাসিত হয়ে সাধু সাধু, সাবাস সাবাস বললুম। করতালি দিতে দিতে নিবেদন করলুম, এ একটা গল্পের মতো গল্প বটে। আচার্য ও বললেন, এ বিষয়ে ভারতীয় আপ্তবাক্য কি? চোখ বন্ধ করে আল্লাহ রসুলকে স্মরণ করলুম। পীর দরবেশ গুরু ধর্ম কেউই বাদ পড়লেন না। শেষটায় মৌলা আলীর দয়া হলো। হাত জোর করে বজলালের মতো ক্ষীণ কণ্ঠে ইমন কল্যাণ ধরলুম। শ্রী মহারাজ রাজাধিরাজ দেবেন্দ্র বিজয় মুখ কালি করে একদিন বসে আছেন ঘরের অন্ধকার কোণে। খবর পেয়ে প্রধানমন্ত্রী এসে শুধালেন, মহারাজের কুশল তো? মহারাজ রা কারেন না। মন্ত্রী বিস্তর পীড়াপিড়ি করাতে হঠাৎ খেক খেক করে বলে উঠলেন, ওই রানীটা, ওহ কি দজ্জাল, কি খান্ডার, বাপ রে বাপ! দেখলি আমার বুকে রক্ত হিম হয়ে আসে। মন্ত্রীর বুক থেকে যেন হিমালয় নেমে গেল। বললেন, উহ! আমি ভাবি আর কিছু। তাতে অত বিচলিত হচ্ছেন কেন মহারাজ? বউকে তো সবাই ডরায়, আমিও ডরাই।
তাই বলে তো আর কেউ এরকম ধারা গুম হয়ে বসে থাকে না। রাজা বললেন, ও, তুমি ফের আরেকবার গুল ছাড়লে? মন্ত্রী বললেন, আমি প্রমাণ করতে পারি। রাজা বললেন, ধরো বাজি। কত মহারাজ? 10 লাখ। 10 লাখ। পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ঢোল পেটানোর সঙ্গে সঙ্গে হুকুম জারি হলো। বৃহস্পতিবার বেলা 5টায় শহরের তাবৎ বিবাহিত পুরুষ যেন শহরের দেয়ালের বাইরে জমায়েত হয়। মহারাজ তাদের কাছ থেকে একটি বিষয় জানতে চান। লোকে লোকারণ্য। মধ্যিখানে মাচান, এর উপরে মহারাজ আর মন্ত্রী। মন্ত্রী চেঁচিয়ে বললেন, মহারাজ জানতে চান তোমরা তোমাদের বউকে ডরাও কি না। তাই তার হয়ে আমি হুকুম দিচ্ছি, যারা বউকে ডরাও তারা পাহাড়ের দিকে সরে যাও, আর যারা ডরাও না তারা যাও নদীর দিকে। যেই না বলা অমনি হুড়মুড় করে বাঘের সামনে পড়লে গরুর পালের মতো, কালবৈশাখীর সামনে শুকনো পলাশ পাতার মতো সবাই ধাওয়া করলো পাহাড়ের দিকে। একে অন্যকে পিষে দলে দলে থেতলে 3 সেকেন্ডের ভেতরে পাহাড়ের গা ভর্তি। বউকে না ডরানোর দিক বিলকুল ফর্সা। না, ভুল বলল। মাত্র একটি রোগা টিংটিঙ্গে লোক সেই বিরাট মাঠের মধ্যেখানে লিকলিক করছে। রাজা তো অবাক। ব্যাপারখানা যে এরকম দাঁড়াবে তিনি তা কল্পনাও করতে পারেননি। মন্ত্রীকে বললেন, তুমিই বাজি জিতলে, এই নাও 10 লাখ হার। মন্ত্রী বললেন, দাঁড়ান মহারাজ, ওই যে একটা লোক রয়েছে। মন্ত্রী তাকে হাতছানিতে ডাকলেন। কাছে এলে বললেন, তুমি যে বড় ওদিকে দাঁড়িয়ে, বউকে ডরাও না বুঝি? লোকটা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো হয়ে বলল, অত শত বুঝি না হুজুর। এখানে আসবার সময় বউ আমাকে ধমক দিয়ে বলেছিল, যেদিকে বীর সেদিকে যেও না। তাই আমি ওদিকে যাইনি। আচার্য ও আমাকে আলিঙ্গন করে বললেন, ভারতবর্ষেরই জিত। তোমার গল্প যেন বাঘিনী বউ, আমার গল্প ভয়ে পালালো। তবু আমার মনে ছন্দ রয়ে গিয়েছে, রসিক পাঠক। তুমি বলতে পারো কোন গল্পটাকে শিরোপা দিই?